আধুনিক বাংলা কথা সাহিত্যের অন্যতম দিকপাল হুমায়ূন আহমেদ। তার লেখা হৃদয়স্পর্শী উপন্যাস অপেক্ষা। ধারাবাহিক গল্পচারিতায় আজ শুনবেন অপেক্ষার 18তম পর্ব। আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। রাত বাজছে 9টা। ইমন পুরানো ঢাকার একটা বোর্ডিং হাউসে। বোর্ডিং হাউসের নাম ঢোকার সময় পড়া হয়নি। এই বোর্ডিং হাউসের কোনো নাম নেই। গলির ভেতর গলি, তার ভেতর গলি বেয়ে বেয়ে শোভনের সঙ্গে যে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, সেই বাড়ি এখনো কিভাবে দাঁড়িয়ে আছে সেটাই রহস্য। ইমন বলল, ভাইয়া ভূতের বাড়ি নাকি? শোভন বলল, ভূতের বাড়ি হবে কেন, বোর্ডিং হাউস। তুমি কি আগে এখানেই থাকতে? মাঝে মাঝে থাকতাম। আমার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই। খুব যারা গুরুত্বপূর্ণ মানুষ তাদের পার্মানেন্ট অ্যাড্রেস থাকে না। আমি গুরুত্বপূর্ণ একজন মানুষ। বোর্ডিং হাউসে ঢোকার পর বোঝা গেল শোভন আসলেই একজন গুরুত্বপূর্ণ মানুষ। প্রায় ছোটাছুটি পড়ে গেল। ম্যানেজার এসে জড়িয়ে ধরলেন। বাকি যারা আছে তাদের বেশিরভাগই পা ছুঁয়ে সালাম করছে। শোভন বলল, ঘর আছে? ম্যানেজার হতভম্ব গলায় বলল, ঘর থাকবো না, কি কন? গরম পানি লাগবে, গোসল করব। খানা কখন দিব? একটু রাত করে দিবেন। ঘর খুলে দেন, 3 নম্বর ঘরটা খালি আছে। খালি নাই, খালি করতাছি। 5 মিনিট সময় দেন, একটা সিগারেট ধরান শোভন ভাই। সিগারেটটা শেষ হওয়ার আগেই ঘর রেডি হইয়া যাইব। ইমন 3 নম্বর ঘরের খাটের উপর বসে আছে। ঘরটি বড়, ডাবল খাট, চেয়ার টেবিল, মেঝেতে কার্পেট। খাটের পাশের সাইডে টেবিলে টেলিফোন। তবে ঘরের দেয়াল ময়লা, কার্পেট ময়লা, খাটের বিছানার চাদরও ময়লা। মাথার উপর মাকড়সার ঝুল জমে আছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই ঘরে কোনো জানালা নেই। দিনে আলো না জ্বালালে কিছু দেখা যাবে না। 3 নম্বর ঘরের এত নামডাক কি জানালা না থাকার কারণে, নাকি এই বোর্ডিং হাউসের বিশেষত্বই হচ্ছে কোনো ঘরের জানালা নেই? অনেকক্ষণ হলো ইমন বসে আছে। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম নেই। গোসল করার জন্য সবল তোয়ালে সাবান নিয়ে কোথায় যেন গিয়েছে। প্রায় 1 ঘন্টা হলো, এখনো ফিরছে না। অসম্ভব রোগা একটা ছেলে কিছুক্ষণ আগে ঘরে ঢুকে টেবিলের উপর কিছু জিনিসপত্র রেখে গেছে, যা দেখে ইমনের বুকের ধকধকানি বেড়ে গেছে। 2টা গ্লাস, পানির বোতল, বরফ ভর্তি একটি বাটি এবং পেট মোটা চ্যাপ্টা সাইজের একটা বোতল। বোতলের ভেতর কি আছে তার লেভেল না পড়লেও বলে দেওয়া যাচ্ছে। শোভন ঘরে ঢুকলো মাথা মুছতে মুছতে। একটা তোয়ালে তার কোমরে জড়ানো, অন্য একটা তোয়ালে দিয়ে মাথা মুছছে। সে আনন্দিত গলায় বলল, এমন আরামের গোসল আমি লাইফে করিনি। তুই গোসল করবি? গোসল করলে বল, গরম পানি দিতে বলি। ইমন বলল, না। আরাম করে গোসল কর, আজ রাতে বাড়ি ফিরে কাজ নেই। থেকে যা আমার সঙ্গে, গল্প করি। মা চিন্তা করবে। করুক চিন্তা, মাদের চিন্তা করা দরকার। চিন্তা না করলে তাদের হজমের অসুবিধা হয়। ভাইয়া আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে যা। রাত যতই হোক না কেন অসুবিধা নেই। সঙ্গে লোক যাবে, বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে আসবে। একটু গলা ভিজাবি? না। এই জিনিস আগে কখনো খেয়েছিস? হুম। তাহলে 1 চামচ খেয়ে দেখ। সবকিছুরই অভিজ্ঞতা থাকা দরকার। খারাপের অভিজ্ঞতাও থাকা দরকার, ভালোর অভিজ্ঞতাও থাকা দরকার। ভাইয়া তুমি খাও, আমি খাবো না। থাক, খেতে না চাইলে খেতে হবে না। তুই বরং একটা ঝাল লাচ্ছি খা। কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে এরা অসাধারণ একটা লাচ্ছি বানায়। বলবো দিতে? বলো। শোভন লাচ্ছির কথা বলে
খাটে আরাম করে বসল। বরফ, পানির বোতল, গ্লাস সাজিয়ে সে বসেছে। ইমনের দেখতে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। মদ খাওয়াটা মনে হচ্ছে বিরাট আয়োজনের ব্যাপার। শোভন ইমনের দিকে তাকিয়ে বলল, এমন হাঁ করে কি দেখছিস? ইমন বলল, তোমাকে দেখছি। গোসলের পর তোমার চেহারাটা সুন্দর হয়ে গেছে। শোভন হো হো করে হেসে ফেলল। ইমন বলল, ভাইয়া তুমি একটা গান শোনাবে? শোভন বলল, তুই কি পাগল হয়েছিস নাকি? আমি গান করব মানে? আমি কি হেমন্ত নাকি? তোমার গলা হেমন্তর গলার চাইতেও সুন্দর। এরকম কথা বললে কিন্তু জোর করে তোকে মদ খাইয়ে দেব। তুমি যে এতক্ষণ বাথরুমে গোসল করলে, তখন গান করনি? করেছি। ওই গানগুলোই করো। শোভন সঙ্গে সঙ্গে গান করা শুরু করলো। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখা একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। ইমনের চোখে সঙ্গে সঙ্গে পানি চলে এলো। মানুষের গানের গলা এত সুন্দর হয়। শোভন গান থামিয়ে গ্লাসে আবারও হুইস্কি নিল। ইমন কোমল গলায় ডাকলো, ভাইয়া। শোভন তাকালো। ইমন বলল, তোমার গানের গলা যে এত সুন্দর তুমি তা জানো না। আমার জানতে হবে না, তুই যে জেনে গেছিস তাতেই হবে। খাবি এক ঢোক? খেলে কি হয়? খেয়ে দেখ কি হয়। খানিকটা পেটে পড়লে আমার এই গান যত সুন্দর লাগছে তার চেয়ে হয়তো আরো বেশি সুন্দর লাগবে। হয়তো গান শুনতে শুনতে ভ্যা ভ্যা করে কাঁদবি। তোর ভালোবাসার কেউ থাকলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে। সেরকম ইচ্ছে করলে কথা বলতেও পারবি, টেলিফোন আছে। ইমন বলল, গ্লাসে সামান্য একটু দাও দেখি খেয়ে। খাবি যখন ভালো মতোই খা, স্বাদ মিটিয়ে খা, আর কোনোদিন না খেলেই হবে। রাত 2টোয় বেবি ট্যাক্সি ইমনকে তাদের বাসার সামনে নিয়ে এলো। সঙ্গে যে লোক এসেছে সে বলল, স্যার আপনাকে ধরে নিয়ে যেতে হবে নাকি নিজে নিজেই যেতে পারবেন? ইমন বলল, খুবই বমি আসছে। বমি আসলে বমি করেন, তারপর ঘরে যান, বসে পড়ুন, বসে বসে বমি করুন। বসতে পারছি না। ইমন লক্ষ্য করলো সে যে বসতে পারছে না, শুধু তাই না, সে দাঁড়িয়েও থাকতে পারছে না। চারদিক কেমন দুলছে, মনে হচ্ছে সে নৌকার ছাদে বসে আছে। পালতোলা নৌকা। নৌকা দ্রুত চলছে এবং দুলছে, একবার ডান দিকে কাত হচ্ছে, একবার বাম দিকে। লোকটা বলল, স্যার গলায় আঙুল দিয়ে বমি করুন, দেখবেন আপনার ভালো লাগছে। বাসায় গিয়ে গরম পানিতে গোসল করে কড়া করে 1 কাপ কফি খাবেন। বাসায় কফি নেই। বলতে বলতে ইমন বমি করল। বমি খানিকটা পড়ল রাস্তায়, খানিকটা তার গায়ে। লোকটা বলছিল বমি করলে ভালো লাগবে, কিন্তু ভালো লাগছে না, বরং খারাপই লাগছে। যে নৌকায় সে দাঁড়িয়ে আছে সেই নৌকাটা এখন আরো বেশি দুলছে। ইমন চোখ মেলে থাকতে পারছে না। চোখের পাতা অসম্ভব ভারী, বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে। যে লোকটা তাকে নিয়ে এসেছে সে কলিং বেল টিপছে। বেবি ট্যাক্সিওয়ালা তাকিয়ে আছে। সে সিগারেট ধরিয়েছে। সিগারেটের গন্ধে ইমনের পেটের ভেতর আবার পাক দিয়ে উঠল। সে আবারও বমি করল। দরজা খুলেছে। ইমন দেখল দরজার পাশে মা, মায়ের পাশে মিতু। মিতু এখানে কোত্থেকে এলো? এত রাত তো মিতুকে এখানে থাকার কথা না। মিতু লোকটার সঙ্গে কথা বলছে। মিতু এগিয়ে এসেছে। না, মিতু না, পাশের বাড়ির মেয়েটা। মেয়েটার নাম মনে পড়ছে না, তবে ম দিয়ে শুরু। ময়না, মায়া, মেরি, ও হ্যাঁ মুন্নি। মেয়েটার নাম মুন্নি। মুন্নি এসে ইমনের হাত ধরল। ইমন বলল, মুন্নি কেমন আছো? মুন্নি বলল, জি আমি ভালো আছি। আসুন, আপনি ঘরে আসুন,
দূর থেকে দেখে আমি ভাবলাম তুমি মিতু। মিতু হচ্ছে আমার মামাতো বোন। জি, আমি জানি। আপনি দাঁড়িয়ে থাকবেন না, আসুন। বেবি ট্যাক্সির ভাড়া দিতে হবে। মুন্নি, তোমার কাছে কি টাকা আছে? লোকটা বলল, বেবি ট্যাক্সির ভাড়া আপনাকে দিতে হবে না, আপনি ঘরে যান। সুরাইয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি কোনো কথা বলতে পারছেন না। ইমন মাকে দেখে সহজ গলায় বলল, তুমি এখনো জেগে আছো কেন মা? মুন্নি আছে, ও যা করার করবে, তুমি শুয়ে পড়ো। সুরাইয়া বললেন, তুই কি খেয়ে এসেছিস? ইমন হাসি হাসি মুখে বলল, তুমি যা সন্দেহ করেছ তাই খেয়েছি। এখন তুমি নিশ্চয়ই বিরাট বক্তৃতা শুরু করবে, তোর বাবা এই জিনিস কোনোদিন ছুঁয়েও দেখেনি। মা শোনো, বাবা এই জিনিস ছুঁয়ে দেখেনি বলে যে আমারও ছুঁতে হবে না তা তো না। এক এক মানুষ এক এক রকম। এই মেয়েটা দেখতে মিতুর মতো হলেও এ মিতু না, এর নাম মুন্নি। মুন্নি বলল, খালা, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি দেখছি। সুরাইয়া চলে যাচ্ছেন। তিনি নিজের ঘরের দরজা বন্ধ করে দিলেন। মুন্নি ইমনকে বাথরুমে নিয়ে গেল। কঠিন গলায় বলল, আপনি ট্যাপের নিচে বসুন, আমি ট্যাপ ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে সাবান মেখে গোসল করুন, আপনার সারা গায়ে বমি। ঠান্ডা লাগছে তো। ঠান্ডা লাগলেও কিছু করার নেই। আমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছি, আপনি গায়ের সব কাপড় খুলে গোসল করুন। আমি লুঙ্গি দিয়ে যাচ্ছি। গোসল শেষ হলে লুঙ্গি পরে আমাকে ডাকবেন, আমি আপনাকে বিছানায় শুইয়ে দেব। তুমি এই ব্যাপারটা মিতুকে বলবে না, মিতু শুনলে খুব রাগ করবে, ও ভয়ঙ্কর রাগী। আমি মিতুকে কিছুই বলবো না। মুন্নি, তুমি কি গান জানো? না। শোভন ভাইয়া খুব ভালো গান জানে। পুরো গান অবশ্যই কোনোটাই জানে না, 2 লাইন 4 লাইন। আপনি খুব ভালো মতো সাবান ডলে গোসল করুন, লাইফ বয়ের অ্যাডের মতো করে। হ্যাঁ। মুন্নি। জি। মিতু গত 4 মাস ধরে আমার সঙ্গে কথা বলে না। হয়তো কোনো কারণে রাগ করেছেন, রাগ কমে গেলেই কথা বলবেন। ও কারো উপর রাগ করে না। তাহলে হয়তো কোনো কারণে অভিমান হয়েছে। মিতু খুবই ভালো মেয়ে, তোমার চেয়েও ভালো। আমি তো বলিনি আমি ভালো মেয়ে। তুমি না বললেও মা বলেন, মার খুব ইচ্ছা তোমার সঙ্গে আমার বিয়ে দিবেন। আপনি রাজি হচ্ছেন না? আমি কখনোই বিয়ে করব না। মিতুকেও এটা বলেছি, সে বিশ্বাস করেনি। তার ধারণা আমার তার সঙ্গেই বিয়ে হবে। আমারও তাই ধারণা। তোমার ধারণা ভুল। মিতুর বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। একটু ঝামেলা হয়েছিল, এক শুক্রবারে পাঞ্চিনের কথা হয়েছিল। বরপক্ষের কেউই আসেনি, পরের সপ্তাহে এসেছে। মিতুকে আংটি পরিয়ে গেছে। উনি আপত্তি করেননি? না, মিতু খুব অন্য ধরনের মেয়ে। বুঝতে পেরেছি। আপনি এখন পানি ঢালা বন্ধ করে তোয়ালে দিয়ে গা মুছুন। আচ্ছা, আপনি কি বাথরুম থেকে নিজে নিজে বের হতে পারবেন? অবশ্যই পারবো। তাহলে আপনি শোবার ঘরে গিয়ে শুয়ে পড়ুন, নোংরা কাপড়গুলো ধুয়ে তারপর যাই। আপনাকে কাপড় ধুতে হবে না, আপনি গা মুছে বের হয়ে আসুন। তুমি কি খুব কড়া করে 1 কাপ চা বানিয়ে দিতে পারবে, দুধ চিনি ছাড়া? পারবো। তুমি তো আসলেই খুব ভালো মেয়ে। তোমার প্রসঙ্গে খুব খারাপ খারাপ কথা আমি মাকে বলেছি, এখন তার জন্য আমার খারাপ লাগছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমার সম্পর্কে কি খারাপ কথা বলেছেন? তোমাকে কাছুয়া বলেছি। কাছুয়াটা কি? কাছুয়া হচ্ছে রক্ষিতা। রক্ষিতার ইংরেজি হলো কিপ্ট, আমার ধারণা। আচ্ছা থাক, তুমি রাগ করবে। আপনি শোবার ঘরে যান, আমি চা নিয়ে আসছি। মুন্নি চা বানাতে বানাতে খুব কাঁদল। চা বানানো শেষ করে চোখ মুছে কাপ নিয়ে ইমনের শোবার ঘরে ঢুকে দেখল ইমন মরার মতো ঘুমুচ্ছে।